প্রশ্নই ওঠে না, প্রশ্নই ওঠে না ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। ভারতকে এটাকে এই হাসিনা সরকার যে কথাগুলি বলতো মুক্তিযোদ্ধার চেতনা, মুক্তিযোদ্ধার চেতনা মানে মুক্তিযুদ্ধের বিরুদ্ধের চেতনা, বাংলাদেশকে ধ্বংস করার চেতনা। ভারতের বন্ধু হচ্ছে বাংলাদেশকে ধ্বংস করার বন্ধু। ভারতকে যারা বন্ধু বলে বাংলাদেশকে নিঃশেষ করার বন্ধু। যারা বলে ভারত আমাদেরকে উপকার করেছে, তারা আমাদেরকে মানে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য তারা আজকে মানে চেষ্টা করছে। আজকে আল্লাহ পাকের অশেষ রহমত যে হাসিনা সরকার যে পলাতক হয়েছে, যদি এই আমল যদি তারা থাকতে পারতো তাহলে ভারত আমাদের বাংলাদেশে অলরেডি যে রাস্তাঘাট করেছে, যে ব্রিজ করেছে, যে ট্রানজিট করেছে, খুলনা পোর্ট বলেন, মংলা পোর্ট বলেন, প্রশ্নই ওঠার কোনো ক্ষতি হবে না। কেন? আমরা যেহেতু আমদানি করি, ভারত থেকেও আমদানি করতে হয়, আমরা মিয়ানমার থেকে আমদানি করব, আমরা চায়না থেকে আমদানি করব, আমরা পাকিস্তান থেকে পয়সা দিয়ে যখন কিনবো, আমরা ভারত থেকে আনবো কেন? আমরা মিয়ানমার থেকে আনবো, আমরা কি বলে মানে পাকিস্তান থেকে আনবো, একই কষ্ট। আমরা ভারত থেকে আনতে যাবো কেন? কোনো প্রশ্নই ওঠে না। হ্যাঁ, এখানে একটু ম্যানেজমেন্টটা আমাদের, তো ওদের চেয়ে অনেক দক্ষ চিকিৎসক আমাদের দেশে আছে। কিছুদিন পরে এই চিকিৎসা যদি ভারতে না যায়, ভারতের যে ডাক্তাররা আছে, ভারতে যারা মেডিকেল খুলে বসে আছে, তারা বাংলাদেশে এসে পড়লে ওদের পেটে ভাত জুটবে না, ওদের পেটে ভাত জুটবে না। ওরা আমাদের দেশে এসে আমাদের মানে চিকিৎসা করবে, সেই পরিস্থিতি হবে। আজকে স্বাধীনতা ৭১ যে সংগঠিত হয়েছিল, আমরা স্বাধীন হয়েছি, আমরা পতাকা পেয়েছি, এটা সত্য, এটা বাস্তব, এটা আমাদের স্বাধীনতার যে মূল চেতনা। আমরা এখনো সেই স্বাধীনতার মূল চেতনা, মূল স্বাধীনতা যেটা এখনো আমরা কিন্তু পাইনি। কেন পাইনি? এই কারণে পাইনি, আমাদের পার্শ্ববর্তী যে ভারত, তারা সুপরিকল্পিতভাবে আমাদের দেশটাকে ধ্বংস করার মানে সর্বশেষ চক্রান্ত তারা করে যাচ্ছে। যেমনিভাবে বলতে চাই, আমাদের পাট শিল্প, এটা আমাদের জাতিগত একটা শিল্প ছিল, সারা বিশ্বে এখন পাটের যে চাহিদা, এই পাট শিল্পটাকে ভারত মানে নিঃশেষ করে দিয়েছে। আসেন আমাদের বেনারসি তাঁতিদের যে বিষয়টা, আমাদের বাংলাদেশে যে তাঁতি মানে কি বলে কাতান তৈরি হয়, যে শাড়ি হয়, এটা পৃথিবীর সেরা মানে শাড়ি, এবং এই শাড়ি ভারতের যে শাড়ি হয়, সেই শাড়ি এটার সাথে তুলনা হয় না। ইন্ডিয়ান যে শাড়িগুলি হয় সেটাও কিন্তু 1 বছর পরে কালো হয়ে যায়। আর আমাদের মিরপুরের কাতান, আমি বিয়ে করেছি 89-এ, আমার বিয়ের মানে মানে বউয়ের সে শাড়ি এখনো কিন্তু মনে হচ্ছে যে এটা বোধহয় গত বছর এই শাড়িটা তৈরি করেছি। এর চেয়ে উদাহরণ আর কিছু হতে পারে। দ্বিতীয়ত হলো এই যে টোটালি সামগ্রিকভাবে কাপড় শিল্পটাকে ধ্বংস করছে, কাপড় শিল্পটাকে ধ্বংস করছে। তাহলে কি হলো? তাঁত শিল্প, বস্ত্র শিল্প, আমাদের মানে টেক্সটাইল শিল্প, আমাদের ওই যে চিনি, যেটা চিনি, আমি বলি চিনি, যেটা চিনি আমাদের দেশের এই যে কি বলে এই যে সুগার কেন, যেটা মানে আর কি বলে আখের চিনি, যেটা আমাদের এখনো কিন্তু এই যে লাল চিনি যেটা, এটা কিন্তু এখনো এলাকাবাসীর চাহিদা আছে, ওটার মধ্যে কোনো আর্টিফিশিয়ালিটি নাই। বাট এই ভারতের এখানের এই চিনিটাকে এই যে কেমিক্যাল দিয়ে এটাকে এই যে সাদা করে এই চিনি শিল্পটাকেও ধ্বংস করে তাদের মধ্যে নিয়ে গেছে। তারা ব্রাজিল থেকে এনে এটাকে করে আমাদের থেকেও এটাকে ধ্বংস করে তারা এখন ব্রাজিল ভিত্তিক ওই যে কেমিক্যাল এনে এটাই করছে। তার মানে ভারত আমাদের ওই যে মানে সকল কিছুই আসলে ধ্বংস করে দিয়েছে। এবং বর্তমানে সকল রাজনৈতিক দলের মধ্যে একটা ঐক্য হয়েছে। কি ঐক্য? যার যার দল ঠিক আছে, বাট সকল দলের নেতৃবৃন্দ ঐক্য হয়েছে। ঐক্যটা এবং ডক্টর ইউনূসের নেতৃত্বে আজকে একটা জিনিস হয়েছে যে আমরা বাংলাদেশ যেভাবে ৭১-এ স্বাধীন করেছি, আমরাই স্বাবলম্বী হব, আমরা নিজেরাই আরও আন্তর্জাতিক
সম্প্রদায়ের সাথে আমরা বন্ধু রাষ্ট্র গড়ে তুলব। আমরা উন্নয়নের জন্য আমাদের কোনো অভাব হবে না, শুধু মনোবল, মানসিক অবস্থা আজকে দরকার, এবং সেটা অলরেডি ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। এখন যে সরকার আছে জাতির প্রত্যাশা অনুসারে সরকার, এবং এটা একটা অরাজনৈতিক সরকার। বিগত সরকার, হাসিনা সরকারের সময়ে যে অনিয়মগুলি হয়েছিল, সেই অনিয়মগুলি তো যাদের দ্বারা হতো, সে প্রশাসন, তারপরে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে, ব্যবসায়ী যারা আছে, হাসিনা দেশ ত্যাগ করেছে, পালাইছে। হ্যাঁ, বাট আওয়ামী লীগের এই লোকজনও তো এখন দেশেই আছে। টাকার বোঝা, টাকার পাহাড় তাদের কাছেই আছে। আওয়ামী লীগের নেতা কর্মীরাও এখানে আছে, ব্যবসায়ীরাও আছে, প্রশাসনও আছে। কিছু কিছু তাদের সমন্বয়ে এই বাজার মনিটরিংটাও তো তারা সঠিকভাবে করতে পারতেছে না। আবার আরেকটা অসুবিধাও হচ্ছে, জনপ্রতিনিধিও নাই। জনপ্রতিনিধি থাকলে এটা যে পর্যায়ে হোক, সিটি কর্পোরেশন, উপজেলা, ইউনিয়ন, হ্যাঁ, এটা থাকলেও হয়তো এই স্থানীয় সরকারের মাধ্যমেও অনেকটা সুরাহা করা যেত। তো এগুলোর সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। বর্তমানে সরকার এগুলো নিয়ে কাজ করতেছে। আমার সেই কিশোর বয়সের বন্ধু আখতার হোসেন খান রবিন, আমার দীর্ঘদিনের সহযোদ্ধা এবং বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সে জড়িত ছিল। গত শুক্রবার বাদ মাগরিব ইন্তেকাল করেছে। আমরা তার রুহের মাগফিরাতের জন্য আজকের এই দোয়ার আয়োজন করেছি, এবং এই দোয়া এলাকাবাসী সহ বিভিন্ন সাংগঠনিক প্রতিষ্ঠান, দলীয় নেতাকর্মী আমাদের মাঝে উপস্থিত হয়েছে শুধু তার আত্মার মাগফিরাত কামনার জন্য। আমার তো আসলে জীবনটাই তো এই এলাকায় আসলে কেটে গেল। তো দীর্ঘদিন যখন নির্বাচিত হয়েছিলাম, কমিশনারের দায়িত্ব জনগণ আমাকে দিয়েছিল। দীর্ঘ প্রায় 9 বছর দায়িত্ব পালনকালে আমি 3 নম্বর ওয়ার্ডকে একটি আধুনিক ওয়ার্ড হিসাবে গড়ে তুলেছিলাম, যেটা নাকি এলাকাবাসী এখনও স্মরণ রেখেছে। এবং আজকেও আমি দীর্ঘদিন পর, প্রায় 16 বছর পর এলাকায় যখন আসছি, জনগণ, এলাকাবাসী, সাধারণ মানুষ সকলেই আমার কাছে, আমার সাথে সাক্ষাৎ করার জন্য তারা আসছে, এবং তাদের একটি প্রত্যাশা আগামী দিনেও যাতে আমি এলাকার দায়িত্ব নিই। এবং সকলের মুখে একটি কথা, যে আমি দায়িত্ব পেলে হয়তো আবার আগের মতো আমি এলাকাকে উন্নয়ন করতে পারবো। পাশাপাশি সবচেয়ে যে বড় জিনিস, আমি সমগ্র এলাকাকে একটি সামাজিক বন্ধনে আবদ্ধ করেছিলাম। এখানে কোনো চাঁদাবাজি হতো না, এখানে কোনো সন্ত্রাস হতো না, এবং রাস্তাঘাটে কোনো দোকানপাট ছিল না। সকলেই একটু শান্তিতে অবস্থান করত। সকলের কাছে দীর্ঘ এই 16 বছর রাস্তাঘাট, ড্রেনেজ, বাজার ব্যবস্থা সকল কিছুই আসলে ভেঙে পড়েছে। এবং সিটি কর্পোরেশনের যে পরিচ্ছন্ন কর্মী যারা আছে, আমার আমলে প্রায় 70 জনের মতো ছিল। তারা রেগুলার মানে রাস্তা পরিষ্কার করতো, ড্রেনেজ পরিষ্কার করতো। এখন আসলে সকল কিছুই যা দেখলাম, রাস্তা দিয়ে পানি গড়ায়, রাস্তা ড্রেনেজ জাম, নানাবিধ সমস্যা, মশার উৎপাত। তো সকলের প্রত্যাশা যে এখনই আমি এগুলি করি। আমি সকল কাছে একটা কথাই বলি, এখন তো আমার কাছে দায়িত্ব নয়, তারপর আমি যতটুকু সম্ভব আমি চেষ্টা করতেছি সিটি কর্পোরেশনের মাধ্যমে। এটা তো ব্যাপক সাড়া দিচ্ছে। আমি কার্যালয়ে, এই যে আমার অত্র কার্যালয়, এখানে যে বসি, সকাল থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত এখানে এমন কোনো মুহূর্ত নয় যে আমি একাকী থাকতে হয়। সকলেই আসে এলাকা থেকে, অমুক এলাকা থেকে আসে, অমুক এলাকাতে 5 জন, 10 জন, 20 জন, মহিলা সহ। এবং বস্তিবাসীতে যারা বসবাস করে বস্তিতে, সে সকল মানে পুরুষ মহিলা তারাও আমার কাছে আসছে, এবং তারা আশা করছে যে আগামী দিনে আবার আমি দায়িত্ব নিই। প্রথমে যে কাজগুলো হলো, রাস্তাঘাটের ড্রেনেজ ব্যবস্থার যে অবস্থা আছে এখন, আমি এগুলিকে পরিচ্ছন্ন করে অন্তত ওকে মশার উৎপাত থেকে রক্ষা করব, এটা আমি আশা করছি।
কিন্তু এখন তো মানে সিটি কর্পোরেশনের দায়িত্ব কাউন্সিলররা কেউ নেই, সরকারি কর্মকর্তারা দায়িত্ব পালন করছে এবং তারা তো ওইভাবে কাজ করতে পারছে না। চাহিদা মোতাবেক যে কাজ করানো যে বিষয়টা, সেগুলি তারা পরিকল্পিতভাবে করতে পারছে না বিধায় এবার দেখেছেন যে ডেঙ্গুর প্রভাব ঢাকা শহরে প্রকট আকার ধারণ করেছিল এবং প্রচুর মানুষ, শত শত মানুষ ইন্তেকাল করেছে। আমাদের এখানে একটা পরিকল্পিত মার্কেট নেই। আমার পিরিয়ডে আমি নিউ সোসাইটি মার্কেট এটাও মানে গড়ে তুলেছিলাম এবং এটা 90% কাজ সমাপ্ত হয়েছিল। কিন্তু এই 16 বছরে বিগত সরকার বা সিটি কর্পোরেশনের মেয়র যারা দায়িত্বে ছিল, কমিশনার যারা ছিল, তারা এটাকে সচল করে নাই এবং বাজার একটা বড় সমস্যা। আমি এটাকেও সচল করার চেষ্টা করব যাতে করে রাস্তাঘাটে যে দোকানপাটগুলি আছে, ব্যবসায়ীরা যাতে এলোমেলোভাবে এলোপাতারি রাস্তাঘাট দখল করে, ফুটপাত দখল করে। এমনকি আমার কাছে যে বিষয়গুলো অত্যন্ত মানে বিবেকে তাড়া দেয়, সেটা হলো আমাদের এখানে একটি গার্লস আইডিয়াল স্কুল কলেজ আছে, একটি মাত্র মহিলা। এটার গেটের সামনে অন্তত পক্ষে শত শত দোকান ওখানে বসে আছে। বাচ্চারা প্রতিদিন এখানে মোটামুটি ইফটিজিং এর শিকার হচ্ছে, অভিভাবকরা পর্যন্ত বিরক্ত হচ্ছে, কিন্তু এটার কোনো সুরাহা হচ্ছে না। স্কুল আছে আমার এলাকায় 10 নম্বর সি ব্লক, বি ব্লকে। এখানে প্রত্যেকটা স্কুলের এবং কলেজও হয়েছে, এই গেটের সামনেও এখানে দোকানপাট বসেছে, ফুটপাতের দোকানদার। স্কুলে ছেলেমেয়েরা এখানে যেতে পারে না। আমি এগুলিকে ইনশাল্লাহ পরিচ্ছন্ন করার চেষ্টা করব।